ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 স্থাপন প্রকল্প নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে আসলে ক্রুড জ্বালানি তেল আমদানি করে সেটা রিফাইন করার যে একটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, এবং সেখানে আমরা বছরে 15 লাখ টনের মতো রিফাইন করতে পারি। এবং সেখানে আমরা কোনো বাড়ি তেল, বিশেষ করে ধরুন রাসায়ন তেল বা অন্যান্য দেশ থেকে আমদানি করা বাড়ি ক্রুড অয়েলগুলো আমরা রিফাইন করতে পারি না। আমরা হচ্ছে অ্যারাবিয়ান লাইট এই জাতীয় তেল রিফাইন করতে পারি। গত আওয়ামী লীগ সরকারের সময় আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইস্টার্ন রিফাইনারির ইউনিট 2 স্থাপনের একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিপুল ব্যয়ের এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য তারা হচ্ছে বিদেশি অর্থায়ন নিশ্চিত করতে পারছিল না। বর্তমান সরকার আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ইস্টার্ন রিফাইনারি 2 ইউনিট স্থাপন করার জন্য, এবং সর্বশেষ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারা বাংলাদেশকে এই প্রকল্পে অর্থায়ন করার প্রস্তাব দিয়েছে বা আগ্রহ দেখিয়েছে, যেটা নিয়ে আজকে হচ্ছে মিনিস্ট্রিতে একটা মিটিং হয়েছে। এ বিষয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। সাহেব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে স্টোরি, যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2-তে হচ্ছে ইনভেস্ট করতে চায়, তো তারা আসলে এই প্রকল্পটা বাস্তবায়ন করতে সরকারের কী পরিমাণ অর্থ লাগবে, তার মধ্যে আইডিবি কি পরিমাণে অর্থায়ন করতে চায় একটু বলেন। প্রথমত হচ্ছে আপনার আমাদের প্রথম ইউনিটটা চালু হয় হচ্ছে 1968 সালে। এরপর মানে ওটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 15 লাখ মেট্রিক টন হচ্ছে আমরা রিফাইন করতে পারি, ক্রুড অয়েলগুলো এনে আমরা রিফাইন করতে পারি। বাট মানে এতদিনে আমাদের তো চাহিদা আরও বেশি, আপনি জানেন দেশে। তো আমাদের এতদিনের একটা চাহিদা ছিল, দ্বিতীয় ইউনিটটা কবে আসবে। আমরা কিন্তু 2008 সাল থেকে কিন্তু মানে এটা চেষ্টা করা হচ্ছিল নতুন যে ইস্টার্ন রিফাইনারি 2টা নিয়ে আসার জন্য। তখন হচ্ছে 2008 সালে যখন একটা ফিজিবিলিটি স্টাডি হয়, দেন হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে আসা হয়, ওটা দেখা যাচ্ছে যে হচ্ছে তখন 13,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু সামহাও আমরা অর্থায়ন পাই নাই বলে, বিদেশি অর্থায়ন পাই নাই বলে এটা আমরা যাই না। এরপর বিভিন্ন সময়ে সরকারগুলো হচ্ছে উদ্যোগ নিয়েছিল এটা কী বাস্তবায়ন করা যায়। সর্বশেষ একদম 24 সালে এটা হচ্ছে বেসরকারিভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়েছিল, তারপর বৈদেশিক অর্থায়ন না পাওয়ার কারণে। তো রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকার এসে এটাকে আবার নতুন করে নিয়ে আসে। তখন হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার দীর্ঘ সময় চলে যাওয়ার কারণে ব্যয়টাও বেড়ে যায়। 43,000 কোটি টাকার একটা ব্যয় প্রস্তাব প্ল্যানিংয়ে পাঠায়, যদিও পরবর্তীতে ব্যয় কমে একদিকে ওটা 35,000 কোটি টাকা অনুমোদন দেয় গত ডিসেম্বরে। একদিকে অনুমোদন দেওয়ার পরও এটা ব্যয় আরও 4,000 সামথিং কমানোর পরে এটা এখন 31,000 কোটি টাকা দাঁড়াচ্ছে। যেহেতু বৈদেশিক অর্থায়ন পাচ্ছিল না, মজার বিষয় হচ্ছে ওই ডিসেম্বরে যখন 23 তারিখে যখন একটাকে এটা পাস হয়, তার একদিন আগে হচ্ছে আইডিবি আমাদেরকে একটি চিঠি দিয়ে জানায় তারা হচ্ছে এই প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী। মানে এর আগেও আইডিবির সাথে আমরা বিভিন্ন সময় আলোচনা করতেছিলাম। তো আইডিবির সাথে যেহেতু আইডিবি আগ্রহী, যেহেতু এটা আমাদের জন্য একটা ভালো একটা প্রস্তাব। এটা তো একটা হাইলি পোটেনশিয়াল একটা প্রজেক্ট, আপনি জানেন। মানে বাংলাদেশের জ্বালানি তেলের মাত্র একমাত্র 20% হচ্ছে আমরা রিফাইন করি। আপনার রিফাইন অয়েলটা হচ্ছে আপনার খরচ অনেক কম। আপনি ইস্টার্ন রিফাইনারিতে যেই রিফাইন করার তেল হচ্ছে আমরা ফিনিশ প্রোডাক্ট থেকে $11 থেকে কমে আমরা হচ্ছে এটা পাচ্ছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে ডলার সেভিং একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা খুবই পোটেনশিয়াল। এই আইডিবি যখন এটা প্রস্তাব দেয়, আইডিবির কিছু কন্ডিশন আমরা এর মধ্যে পেয়েছি, যেটা আইডিবি বলতে যাচ্ছে ওরা হচ্ছে 2টা কিস্তিতে দিবে, একটা 520 আর একটা হচ্ছে 430। ফ্লোটিং রেটে হবে, সুপার প্লাস স্পিড থাকবে অনেকগুলো, স্পিডের একটা ক্যাপ থাকবে, মানে একটা ঝুঁকিও থাকে। তো সব মিলে যদি আপনি হিসাব করি পাবলিককে বলার জন্য, এটা হচ্ছে আপনার 6-7 মধ্যে থাকবে ইন্টারেস্ট রেট। আর গ্রেস পিরিয়ড হচ্ছে 5 বছর, রিপেমেন্ট পরে হচ্ছে এই 15 বছর, 20 বছর। তো সব মিলে এর মধ্যে হচ্ছে এটা আইডিবি কিন্তু আমাদের ইকুইপমেন্টগুলো হচ্ছে একটা লিজ আকারে দিবে, পরবর্তীতে বাংলাদেশের মালিকানা হস্তান্তর করবে। এই ধরনের কিছু কন্ডিশন আছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকগুলো। তবে মানে যে কন্ডিশন হোক, এটা খুবই হাইলি কমার্শিয়াল লোন না, এটা বলা যাবে না। মানে একটু সফট লোন থেকে একটু বেশি, বাট হাইলি কমার্শিয়াল লোন না। আবার এখানে একটা সুবিধা হচ্ছে আইডিবি কিন্তু গ্রেস পিরিয়ডের সময় যে ঋণটা, যে ডিসবার্সিংগুলো হয়, তার একটা গড় করার পরে যেটা বলা হচ্ছে ফ্লোটিং রেটে আমাদেরকে দিবে, পরে ওইটা হচ্ছে ফিক্সড হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের ঝুঁকিটা কিন্তু খুব বেশি থাকবে না, যদিও এটা কাগজে কলমে বলা নাই, কিন্তু আইডিবি পরবর্তীতে এটা ফিক্সড করে দেওয়ার কারণে ঋণের ফ্লোটিং রেটটা খুব বেশি বাড়বে না। এটা হচ্ছে বিষয়।
আর একটা হচ্ছে এটা তো আসলে আপনি জানেন না, যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এটা যে কমার্শিয়াল লোন নিয়েও যে বাস্তবায়ন করা হয়, তারপরে এটা পোটেনশিয়াল আমাদের লাভজনক হবে। আমি বললাম যে ডলার সেভিং পার লিটার হচ্ছে আপনার আমাদের $11 হচ্ছে সেভ হয়, মানে $8 থেকে $11। এটা ফিজিবিলিটি স্টাডি রিপোর্টে আসছে পার ব্যারেল। তো সুতরাং এটা আমাদের জন্য আসলে অনেক মানে যে আপনি যেটা বলছিলেন যে আমাদের যে 31,000 কোটি টাকার এই ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 যদি হয়, আপনি জানেন যে আমাদের প্রায় 70 লাখ টন তেলের চাহিদা আছে বছরে। এর মধ্যে ইস্টার্ন রিফাইনারি এখন যেটা আছে তারা হচ্ছে 15 লাখ টন করতে পারে। নতুন ইউনিট হলে তারা কি নতুন ইউনিটে আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে আপনার 3 লাখ মিলিয়ন, মানে তার মানে 3 মিলিয়ন, তার মানে 30 লাখ টন হচ্ছে আমরা রিফাইন করতে পারবো টোটাল। তখন আমাদের উৎপাদন ক্ষমতা থাকবে হচ্ছে 45 লাখ টন, মানে টোটাল দুইটা মিলে। আর হচ্ছে মানে এখানে একটা অপশন আছে হচ্ছে আমরা তো মাত্র এখনকার যেই মানে ইউনিটটা আছে আমাদের, ওখানে আমরা মাত্র যেগুলো হচ্ছে লাইট ক্রুড ওগুলোতে আমরা করি, অ্যারাবিয়ান কিংবা মার্বেল। আমরা যখন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি 2-তে আরও কিছু হেভি ক্রুড অয়েলও আমরা রিফাইন করতে পারবো। তারপরে তারা এই সোকোল, ইউরাল, বনি, এই ধরনের কিছু কয়েকটা রাশিয়ান ইউক্রেন, এটা মানে হচ্ছে মানে ওগুলোতে হেভি ক্রুড। তো ওটা হচ্ছে কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে এটা আমরা রিফাইন করতে পারবো। তার মানে ব্যবহার করা যাবে, কিন্তু তার আগে কিছু রিফাইন করতে হবে। মানে যখন কথা হচ্ছিল আমরা রাশিয়ান তেল কেন আনতেছি না, কিন্তু রাশিয়ান ক্রুডটা ভারত আনতেছে, আমরা কেন ইউজ করতে পারতেছিলাম না? এটা হচ্ছে আমাদের জন্য অপশনটা রাখা হয়েছে এবার। মানে আপনি সরাসরি দিতে পারবে না, কিছু প্রক্রিয়াজাত করার মাধ্যমে ওখানে মানে রিফাইনারির মধ্যে দিতে পারবে। সেই হিসেবে আমরা রাশিয়ান তেলটাও এখানে রিফাইন করতে পারবো। রাশিয়ান, ইউক্রেন কিংবা আফ্রিকান যে ক্রুড অয়েলগুলো, ওগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, এই আপনি যেটা বললেন যে গত ডিসেম্বরে প্রকল্পটা একনেকে বাস্তবায়ন অ্যাপ্রুভাল হয়েছে, তো সেখানে এই প্রকল্প বাস্তবায়নের সময়কাল কত ধরা হয়েছে, বা যদি এখন এটা ইমপ্লিমেন্টেশন শুরু হয় আইডিবির কাছ থেকে যদি আমরা টাকা পাই, তাহলে আমরা কবে যে এটার সুফলটা পেতে পারি? আমরা হচ্ছে মানে এখনো পর্যন্ত যে ডিসেম্বরের অনুমোদন হয়েছে, এটা টার্গেট হচ্ছে আমরা 30 সালের নভেম্বরের মধ্যে এই প্রজেক্টটা শেষ করব। হ্যাঁ, এটা হচ্ছে একনেক যে সময়টা বেঁধে দিয়েছিল। তারপরে যদিও কালকে পর্যন্ত আমি খবর নিলাম যে আসলে অর্থায়ন নিয়ে তো একটা সমস্যা এখনো পর্যন্ত, মানে আইডিবির সাথে ঋণ চুক্তিটা আমরা জুনের মধ্যে করতে পারবো, তখন হয়তো কাজের গতিটা বাড়বে। এখনো পর্যন্ত মানে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে খুব বেশি কাজের গতি এটা দেখা যাচ্ছে না। আমি কালকে অনেকের সাথে কথা বললাম, ওদের সাথে এখনো পিডি নিয়োগটা দিতে পারি না। বাংলাদেশের পিডি নিয়োগ মানে যে এই ধরনের হাইলি পটেনশিয়াল প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু এখানে ভূমি অধিগ্রহণ নাই, মানে আমাদের একটা জটিলতা নাই। এখন হচ্ছে প্রশাসনিক যে কার্যক্রম, পিডি নিয়োগ দিয়ে টেন্ডার ডকুমেন্টগুলো তৈরি করা, এগুলো দ্রুত করতে পারলে আমরা আশা করি করতে পারি যে খুব দ্রুত সময়ে আমরা বাস্তবায়ন পর্যায়ে চলে যেতে পারবো। এবং আইডিবির সাথে চুক্তিটা হয়ে গেলে তখন হচ্ছে এটা আরও গতি পাবে, এবং হচ্ছে 30 সালের নভেম্বরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করি। আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয় জানতে চাবো, আমরা হয়তো একদম শেষ সময় চলে আসি, যে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে এক ধরনের সংঘাত চলছে এবং হচ্ছে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। তো বাংলাদেশ যে ক্রুড অয়েল এখন ইম্পোর্ট করে সেটা কিন্তু হচ্ছে সৌদি আরব বা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এসব কাতার, এসব জায়গা থেকে ইম্পোর্ট করে এবং এলএনজিও এখান থেকে ইম্পোর্ট করে। তো আমেরিকার সাথে যদি ইরানের একটা হচ্ছে সমঝোতা না হয়, যদি এই হরমুজ স্ট্রেট নিয়ে যে অনিশ্চয়তাটা আছে সেটা যদি থাকে, তাহলে আমরা আসলে আর কোন কোন জায়গা থেকে ক্রুড আনতে পারি? এখন তো আমরা নতুনভাবে অনেকগুলো দেশের সাথেই মানে ক্রুড অয়েলের জন্য আমরা ট্রাই করতেছি, এবং আমরা মানে আজারবাইজান পর্যন্ত আমরা ট্রাই করতেছি, মানে ইউরোপ, আফ্রিকার দেশগুলোতে, সবগুলোতে আমরা ট্রাই করতেছি। রাশিয়ানটা আমাদের একটু সুযোগ আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের রিফাইন ক্ষমতা নাই। মানে আপনি সব তেল তো আনলেই আমরা পারবো না। ক্রুড অয়েলগুলো যে কারণে হচ্ছে আমাদের ক্ষমতা হচ্ছে এখন আমরা চাহিদার মাত্র 20% আমরা রিফাইন করতে পারি আমাদের এখানে। কিন্তু আমাদের ইভেন হচ্ছে এই মানে এই সম্প্রতি ইরাক যুদ্ধের কারণে দেখা যাচ্ছে আমাদের রিফাইনারিতে সরবরাহ করা যায় না, মানে রিফাইনারি বন্ধ ছিল, প্রায় বন্ধ ছিল। তো সুতরাং হচ্ছে এখন আমাদের সরবরাহটা বাড়াতে হবে, এবং হচ্ছে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে সব ধরনের। শুধুমাত্র আপনার লাইট হেভি ক্রুড বাইরে যদি আমরা হেভি ক্রুড অয়েল যেটা ওটা যদি রিফাইন করতে পারি, তখন হচ্ছে আমরা মানে যে কোনো জায়গা থেকে মানে হেভি ক্রুড অয়েলও মানে সংগ্রহ করে এখানে রিফাইন করতে পারবো। তখন এটা হচ্ছে আমাদের জন্য একটা মানে ইরাক যুদ্ধ আমাদের জন্য আসলে শিক্ষা, মানে ইস্টার্ন রিফাইনারির গুরুত্বটা মানে রিসেন্টলি মানে এটা আরও
মানুষের কাছে উপলব্ধি করার সময় আসছে। কারণ আপনি দেখেন 2008 সাল থেকে যদি আমরা যখন প্রজেক্টে নিজস্ব অর্থায়নে করতে পারতাম, আজকে কিন্তু আমরা এত ক্রাইসিসে পড়তাম না। মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের আজকে তেলের যে সংকট, এবং হচ্ছে আমাদের এতদিনে কিন্তু আমরা অনেক মানে আপনার ডলার সেভ করতে পারতাম আপনার। যে কারণে হচ্ছে এই মুহূর্তে তো হচ্ছে মানে কত দেশ থেকে আনতে পারবো, ওটা থেকে বড় বিষয় হচ্ছে আমার রিফাইন ক্যাপাসিটিটা কেমন এবং হচ্ছে রিফাইন কোয়ালিটিটা কেমন। আমরা হেভি ক্রুড চাইতে পারবো না, আমরা তো আপনার ভেনেজুয়েলার তেল চাইলে এখানে রিফাইন করতে পারবো না, কারণ ওগুলোতে হেভি ক্রুড। যে কারণে হচ্ছে রিফাইনটা মানে যত শক্তিশালী হবে তখন হচ্ছে আমাদের মানে সংগ্রহ, মানে যে কোনো দেশ থেকে সংগ্রহ করে এখানে আমরা রিফাইন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সাইফুদ্দিন ভাই যেটা বলছিলেন যে আমাদের আসলে ইস্টার্ন রিফাইনারি এখন যেটা আছে তারা হচ্ছে রিফাইন করার সক্ষমতা না থাকার কারণে আমরা এই যে মধ্যপ্রাচ্যে এই সংঘাতের সময় আমরা অন্য দেশ থেকে ক্রুড অয়েল এনে কিন্তু রিফাইন করতে পারছি না, ফলে আমাদের আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে হচ্ছে পরিশোধিত তেল আমদানি করে চলতে হচ্ছে। আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, যে এই যুদ্ধের সময় যেখানে হচ্ছে ক্রুড অয়েলের ব্যারেল ছিল হচ্ছে $100 থেকে $110, সেখানে কিন্তু বাংলাদেশ হচ্ছে রিফাইন অয়েল ইম্পোর্ট করছে হচ্ছে $220 $228, অর্থাৎ প্রায় দ্বিগুণ দামে হচ্ছে আমাদেরকে পরিশোধিত তেল। কিন্তু হচ্ছে চীন, সিঙ্গাপুরের মতন দেশগুলো, এমনকি মালয়েশিয়া, তাদের হচ্ছে নিজস্ব তেলের খনি না থাকার সত্ত্বেও তাদের শুধু রিফাইনারি থাকার কারণে তারা মধ্যপ্রাচ্য থেকে সস্তায় তেল ক্রুড অয়েল ইম্পোর্ট করে রিফাইন করে তারা হচ্ছে আমাদের মতো বিভিন্ন দেশে তারা এক্সপোর্ট করছে। তো এই প্রেক্ষাপটে আমাদের যে ইস্টার্ন রিফাইনারি 2 সরকার যেটা করতে চাচ্ছে, এটা আসলে আরও অনেক আগে হওয়া উচিত ছিল, যে আগে না হলেও অ্যাটলিস্ট এখন সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা দ্রুত হোক। এটা সফলভাবে সম্পন্ন হলে আমাদের ইকোনমি এখান থেকে হচ্ছে বড় ধরনের সুফল পাবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।